নমস্কার, খবর শুনছেন আপডেট বাংলা চ্যানেল থেকে। আজ শনিবার 14 তারিখ জানাবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। 65 মিনিটে ছোড়া হলো 200 মিসাইল, কেঁপে উঠল তেল আবিবের আকাশ, জবাব দেওয়া শুরু। এখনো পর্যন্ত বিজেপিতেই আছি, তাৎপর্যপূর্ণ মন্তব্য দিলীপের। রাষ্ট্রপতি এবং সেনা প্রধানকে অপসারণে ইউনূস সমর্থন তারকের। রেজাল্টের দিন বিকেল 4টের সময় জবাব দেব, ফাইনাল চোতা খেয়ে হুমায়ুনের হুঙ্কার। সরল পাইলট গাড়ি, আরও কোমল কেষ্ট নিরাপত্তা। রাজ্যের বিরোধী দলনেতাকে শিকল দিয়ে বেঁধে রাখার নিদান, তৃণমূল জেলা সভাপতির মন্তব্যে বিতর্ক। বিমান দুর্ঘটনায় মৃত নার্সকে নিয়ে আপত্তিকর পোস্ট, বরখাস্ত কেরলের আমলা। রাজ্য সরকারের ভাতা পাবেন চাকরিহারা শিক্ষাকর্মীরা, শুনানি শেষ হলো হাইকোর্টে। চুরির অপবাদে বালককে বেধড়ক মারধর, গ্রেপ্তার তৃণমূল নেতা। এবার আসছে বিস্তারিত খবরে। আশঙ্কা সত্যি করে বড়সড় পাল্টা প্রত্যাঘাত আনলো ইরান। রাত্রের অন্ধকারে ইসরায়েলের দিকে ধেয়ে এলো একের পর এক মিসাইল। তেল আবিব শহরের আকাশ থেকে নেমে এলো একের পর এক আগুনের গোলা। গোটা নগরী কেঁপে উঠল সাইরেনের শব্দে। বাদ পড়ল না জেরুজালেমও। 330টিরও বেশি জায়গায় হামলা চালানো হয়। টার্গেট ছিল মূলত ইরানের পরমাণু ও মিসাইল ঘাঁটিগুলি। আত্মরক্ষার স্বার্থে ওই হামলা করা হয়েছে বলে দাবি করে ইসরায়েল। তারপরেই ড্রোন হামলার জবাব দেয় ইরান। আর এবার পরপর ছোড়া হলো মিসাইল। শুক্রবার রাত্রে মাত্র 65 মিনিটের মধ্যে 200টি ব্যালিস্টিক মিসাইল ছোড়ে ইরান। তেল আবিব এবং জেরুজালেমের মতো শহরে বহু মানুষ আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। ইসরায়েল হামলা চালানোর 12 ঘন্টা পরেই জবাব দিতে শুরু করেছে ইরান। অন্যদিকে আমেরিকার দাবি যুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সাহায্য করতে তারা। ইসরায়েলের দিকে ধেয়ে আসছে মিসাইল প্রতিহত করা হয়েছে বলে দাবি মার্কিন সেনার। রাজ্য জুড়ে দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণের উদ্যোগ নিয়েছে সরকার। দিলীপ ঘোষের কটাক্ষ, ভাবছে এইসব করে ভোটে জেতা যায়, কিন্তু তা হয় না। অক্ষয় তৃতীয়ার উদ্বোধনের দিন সস্ত্রীক দীঘায় জগন্নাথ মন্দিরে হাজির হয়েছিল বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ। আর তা নিয়েই দলের অন্দরে রীতিমতো আক্রমণের মুখে পড়তে হয়েছিল তাকে। এদিন হাওড়ার জগাছায় এক অনুষ্ঠানে সেই দিলীপই বলেন, মন্দির হয়েছে, প্রসাদ হয়েছে, লোক খাচ্ছে। রাজ্য সরকার ভাবছে এসব করে ভোটে জেতা যায়, কিন্তু তা হয় না। ঘটনাটা ঠিক কি? রাজ্য জুড়ে দীঘার জগন্নাথ দেবের প্রসাদ বিতরণের কর্মসূচি প্রক্রিয়া এবার শুরু হয়ে গিয়েছে। দীঘার জগন্নাথ মন্দিরে ইতিমধ্যেই কলকাতা থেকে 300 কেজি বিশুদ্ধ খোয়া ক্ষীর পৌঁছেছে। বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে দেবতার কাছে রাজভোগ ক্ষীর অর্পণ করে প্রসাদ বিতরণের প্রস্তুতি শুরু 1 কোটিরও বেশি পরিবারের জন্য। প্রায় অবিশ্বাস্য এক কর্মযজ্ঞ। আগামী 17 জুন থেকে এই প্রসাদ পবিত্র ক্ষীর ভোগের মিশ্রণের গজা এবং প্যাড়া তৈরির প্যাকেট পৌঁছে যাবে বাংলার প্রতিটি বাড়িতে, ঘরে ঘরে। প্রতিটি মানুষের হাতে প্রসাদ তৈরি জগন্নাথ ধামের এই ক্ষীর পৌঁছে যাবে জেলার মিষ্টির দোকানগুলিতে। সেখানে তৈরি হবে গজা, প্যাড়া সহ নানান মিষ্টি। এরপর তা সিল করে প্যাকেটে ভরে পাঠানো হবে রাজ্যের প্রতিটি কোণে। আওয়ামী লীগ ঘনিষ্ঠ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে অপসারণের ক্ষেত্রে তদারকি সরকারের পাশে থাকবে বিএনপি। শুক্রবার লন্ডনের ডরচেস্টার হোটেলে অনুষ্ঠিত বৈঠকে মোল্লা মোহাম্মদ ইউনূসকে এমনই প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্রপতি এবং সেনাপ্রধানকে অপসারণের ক্ষেত্রে সমর্থন জানানোর বিনিময়ে জাতীয় নির্বাচন এপ্রিল থেকে এগিয়ে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে করার আশ্বাস দিয়েছেন মোল্লা ইউনূস। বিদেশি প্রভুদের স্বার্থ রক্ষার ক্ষেত্রে রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান বাধা হয়ে দাঁড়ানো দুজনকেই অপসারিত করার সিদ্ধান্ত নিয়েছে ইউনূস গ্যাং। আর সেক্ষেত্রে দেশের সবচেয়ে বড় দল বিএনপির সমর্থন পাওয়া যে জরুরি তা বুঝতে অসুবিধা হয়নি ক্ষমতালোভী সরকারের। তাই বিএনপিকে পাশে পেতে তারেক রহমানের সঙ্গে বৈঠকের জন্য লন্ডন উড়ে এসেছেন মোহাম্মদ ইউনূস। শুক্রবার সকালে ডরচেস্টার হোটেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বিশেষ বৈঠকে বসেন তিনি। সূত্রে খবর, ওই বৈঠকে বিএনপির তরফে হাজির ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু, মোহাম্মদ চৌধুরী, হুমায়ুন কবির এবং তদারকি সরকারের তরফে হাজির ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তথা মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএর চর খলিলুর রহমান। বৈঠকে দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে অপসারণ কেন জরুরি তা ব্যাখ্যা করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। দুজনকে অপসারণের ক্ষেত্রে আপনি পাশে থাকুন, বিনিময়ে আমরা আপনাদের দাবি মেনে এপ্রিলের পরিবর্তে আগামী বছর রমজানের আগে অর্থাৎ ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের আয়োজন করব।
তারেক জানান, রাষ্ট্রপতি এবং সেনাপ্রধানকে অপসারণের ক্ষেত্রে তদারকি সরকারের পাশে থাকবে বিএনপি। তবে তদারকি সরকার যদি নির্বাচন নিয়ে কথার খেলাপ করে তাহলে জানুয়ারিতেই রাজপথে নামবে বিএনপির কর্মীরা। এমন আন্দোলন করা হবে যা দেশের ইতিহাসে অতীতে দেখা যায়নি। একবার নয়, আগে দুইবার এসেছে শোকজ নোটিশ, এবার একেবারে লাস্ট ওয়ার্নিং, ধরিয়ে দেওয়া হয়েছে চিঠি। সূত্র বলছে, এরপরেও কথা না শুনলে হুমায়ুন কবিরের বিধায়ক পদ নিয়ে পদক্ষেপ করা হতে পারে। শুক্রবার বিধানসভায় হুমায়ুন কবিরকে নিজের ঘরে ডেকে পাঠান শোভনদেব চট্টোপাধ্যায়, আর তারপর তাকে দলের নির্দেশের কথা জানিয়ে দেওয়া হয়। কিন্তু এত কিছুর পরেও বেশ নির্লিপ্তই দেখা গেল ভরতপুরের বিধায়ককে। হাসি মুখেই বের হলেন বিধানসভা থেকে। সাংবাদিকরা ছেঁকে ধরতে বিতর্কিত হুমায়ুনের সাপ কথা, এখন আমি কিছু বলবো না, নো কমেন্টস, যখন সময় আসবে তখন জানতে পারবেন। কিন্তু বলবো না করেও বলে দিলেন অনেক কথাই। দলের মধ্যে চলা কোন্দল নিয়ে বেশ কিছু ইঙ্গিতপূর্ণ মন্তব্য করতে দেখা গেল তাকে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ চলবেই, এখন চুপ করছেন না তিনি, তাও জানালেন অকপটে। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বারবার জেলা স্তরের সাংগঠনিক বিন্যাস নিয়ে সরব হতে দেখা যায় তাকে। সরব হন ব্লক সভাপতিদের নিয়েও। পিছন থেকে কলকাঠি নাড়ছে জেলার নেতারাই। হুমায়ুনের সাপ কথা, তাছাড়া আবার কি? তিনি বলেন, আমি রাজ্য নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা রেখে বলছি, আমার জেলার রাজনীতি যেভাবে চলছে, যেভাবে নেতা বাছা হচ্ছে, যেভাবে নেতৃত্বরা কথার খেলাপ করছে, তা 23-এর পঞ্চায়েত নির্বাচনের আগে থেকে সর্বোচ্চ নেতৃত্বকে জানানো হয়েছে। আমাকে অন্য জায়গায় নেত্রী ভোটে লড়তে পাঠিয়েছিলেন, সেখানেই সবথেকে বেশি মার্জিনে, সবথেকে বেশি ভোটে আমি নির্বাচিত হয়েছি। সেখানকার ব্লক সভাপতিরাও পদে পদে আমাকে অসম্মান করে। এই অন্যায়ের বিরোধিতা আমি করব। এর জন্য যা সিদ্ধান্ত নেবে আমি তা মেনে নেব। দলের অন্দরে বাইরে চাপের মুখে আরও কমল বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের নিরাপত্তা। সম্প্রতি জেলা পুলিশের তরফে তার পাইলট কার প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। একই সঙ্গে কমানো হয়েছে তার নিরাপত্তা রক্ষীর সংখ্যাও। তবে এই নিয়ে মন্তব্য করতে চাননি অনুব্রত বা বীরভূমের পুলিশ সুপার কেউই। জেল থেকে ফেরার পর রাজ্য পুলিশের Y+ শ্রেণীর নিরাপত্তা পান তিনি, আর তার নিরাপত্তায় সশস্ত্র লাঠিধারী মিলিয়ে 16 জন পুলিশ কর্মী মোতায়েন থাকতেন। তার মধ্যে থাকতেন বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কালো পোশাকের পুলিশ কর্মীরাও। এছাড়াও অনুব্রত মণ্ডল কোথাও গেলে তিনি পেতেন পাইলট কার্ড এবং 2টি এসকর্ট গাড়ি। কুকথা কাণ্ড প্রকাশ্যে আসতেই অনুব্রত নিরাপত্তা কমিয়েছিল জেলা পুলিশ। সূত্রের খবর, সম্প্রতি নতুন করে তার নিরাপত্তা কমানো হয়েছে। তার নিরাপত্তায় মোতায়েন 4 থেকে 5 জন পুলিশ কর্মীকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। সঙ্গে তার পাইলট কার্ডটিও প্রত্যাহার করে নিয়েছে জেলা পুলিশ। তবে এই নিয়ে মুখ খোলেননি অনুব্রত, কোনো প্রশ্নের জবাব দেননি পুলিশ সুপার আমনদীপও। শুভেন্দু অধিকারীকে পাগলা হাতির সঙ্গে তুলনা, শিকল দিয়ে বেঁধে রাখার নিদান মালদহ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সির। জানা গিয়েছে, সরকারের বিরুদ্ধে বঞ্চনার প্রতিবাদে শুক্রবার মালদহের পোস্ট অফিস মোড়ের সভা থেকে রাজ্যের বিরোধী দলনেতাকে তীব্র কটাক্ষ করেন জেলা তৃণমূল সভাপতি। মালদহ জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি বলেন, তৃণমূল কংগ্রেস কর্মীরা আজকের দিনে প্রমাণ করে দিয়েছেন বন্ধু আগামী দিন মালদহ মমতা বন্দ্যোপাধ্যায়ের, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আজকে মালদহের মানুষ পায়ে পা মিলিয়ে বুঝিয়ে দিয়েছেন, বুক চিতিয়ে মাথা উঁচু করে বলছেন, এই বিজেপি আর না, এই বিজেপির বাংলায় তোমার স্থান নেই, এই বিজেপির দালাল কংগ্রেস তোমার মালদহে কোনো স্থান নেই। এই বন্ধু সিপিএম 2-4টে লাল ঝান্ডা ঘাড়ে করে নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। পশ্চিমবঙ্গের মালদহে তোমার কোনো স্থান নেই। অন্যদিকে মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র বলেন, এই যে একটা মোদিজির সরকারে এসে বিভিন্ন রকম ভঙ্গিমাতে আমাদের একজন বৃহন্নলার মতো দেখতে, উনি আমাদের বিরোধী দলনেতা। আমি নাম বলবো না, ওনার মতো একজন মিথ্যাবাদী, ওনার মতো একজন নাটকবাজ কখনো কোনো দল করতে পারবে না। উনি যেভাবে বিধানসভার মাটিতে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন, তার শাস্তি হওয়া উচিত। অন্যদিকে এই বিষয়ে উত্তর মালদহের বিজেপি সাংসদ খগেন মুর্মু পাল্টা আক্রমণ করে বলেন, একজন বিজেপি কর্মীর গায়ে হাত দিক, তার ব্যবস্থা নেব। বিরোধী দলনেতা তৃণমূলের এক নেতার কর্মীর কুকীর্তি ফাঁস করেছে, আর সেই কারণেই তৃণমূল নেতারা এইভাবে বিরোধী দলনেতাকে আক্রমণ করছে। আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় মৃত নার্সকে নিয়ে আপত্তিকর মন্তব্য কেরলের সরকারি আধিকারিকের। সোশ্যাল মিডিয়ায় মৃত নার্সকে উদ্দেশ্য করে অপমানজনক মন্তব্যের জন্য বরখাস্ত করা হলো কেরলের জুনিয়র রাজস্ব আধিকারিক এ পবিত্রনকে। বিষয়টি খোদ রাজস্ব মন্ত্রীর নজরে আসতেই কড়া পদক্ষেপ করেন তিনি। আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় এক পলকে ওলটপালট করে দিয়েছে সবকিছু। বৃহস্পতিবারের অভিশপ্ত দুপুর কেড়ে নিয়েছে 250 জনেরও বেশি মানুষের প্রাণ। এই তালিকায় ছিলেন 39 বছর বয়সী নার্স রঞ্জিতা জি নায়ার।
তার মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর ওই নার্সের জাত উল্লেখ করে সোশ্যাল মিডিয়ায় পবিত্রণ লেখেন, কেরলের একজন মহিলার মৃত্যু হয়েছে। তিনি অন্য একজনের সুযোগ নষ্ট করে চাকরি পেয়েছেন। এখন হাসপাতাল থেকে ছুটি নিয়ে লন্ডন যাচ্ছিলেন। তার মৃত্যুতে কিছুই অনুভব করছি না, তবে সকলের জন্য সমবেদনা। তার এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই বিতর্ক চরম আকার নেয়। বিষয়টি নজরে পড়ে যায় রাজ্যের মন্ত্রীরও। ওই আধিকারিকের এহেন মন্তব্যের পর ঘটনার পর কড়া পদক্ষেপ নেন কেরলের রাজস্ব মন্ত্রী কে রাজন। সঙ্গে সঙ্গে বরখাস্ত করা হয় অভিযুক্ত আধিকারিককে। জানা গিয়েছে, ওই আধিকারিক সদ্য কেরলের কাসারগড় জেলার ভোল্লারিকুন্ডুতে জুনিয়র সুপারিনটেন্ডেন্ট হিসাবে কর্মজীবন শুরু করেন। তার মন্তব্য প্রেক্ষিতে মন্ত্রী লিখেছেন, অভিযুক্ত ওই আধিকারিক অত্যন্ত ঘৃণ্য কাজ করেছেন। পোস্টটি নজরে আসার পরেই ওই আধিকারিককে বরখাস্ত করা হয়েছে। উল্লেখ্য, কেরলের নায়ার সম্প্রদায় উচ্চ বর্ণের হিসাবে বিবেচিত। মৃত নার্স রঞ্জিতা ব্রিটেনে একজন নার্স হিসাবে কর্মরত। 4 দিন আগে তিনি ভারতে আসেন কেরলে সরকারি চাকরির জন্য কাগজপত্র জমা দেওয়ার কাজে। এরপর ফিরে যাচ্ছিলেন ব্রিটেনে। উদ্দেশ্য ছিল সেখানকার চাকরি ছেড়ে পাকাপাকিভাবে কেরলের হাসপাতালে চাকরি শুরু করার। তাই ইংল্যান্ডে ফেরার আগেই দুর্ঘটনায় মৃত্যু হয় তার। চাকরিহারা শিক্ষাকর্মীদের ভাতা নিয়ে ফের মামলা উঠল কলকাতা হাইকোর্টে। এসএসসি কাণ্ডে চাকরিহারা সকল শিক্ষাকর্মীদের মাসে মাসে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে একাধিক মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। প্রসঙ্গত, গ্রুপ সি চাকরিহারাদের মাসিক 25,000 টাকা এবং গ্রুপ ডি চাকরিহারা শিক্ষাকর্মীদের 20,000 টাকা ভাতা দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেয় রাজ্য। 1 এপ্রিল থেকে তা কার্যকর হবে বলেও জানানো হয়। এর বিরোধিতাই করে মামলা হয়েছিল। শুক্রবার সেই মামলার শুনানির জন্য ওঠে কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। এদিন মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামীম জোরালো সওয়াল করে বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছে ওই কর্মীদের। সেই নির্দেশের জন্য অন্য মানে করা হচ্ছে। যেখানে সুপ্রিম নির্দেশ রয়েছে সেখানে এমন বিষয়ে আইনসভা বিপরীত সিদ্ধান্ত নিতে পারে না বলে সওয়াল আইনজীবীর। আদালতের পর্যবেক্ষণ ছিল রাজ্যে এখতিয়ারের বাইরে গিয়ে ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছে। দ্বিচারিতা সাপ বলেন, এখনো কোনো টাকা দেওয়া হবে না, অর্থাৎ হাইকোর্টের নির্দেশ মতো আপাতত ভাতা দিতে পারবেন না রাজ্য। ভাতা সংক্রান্ত এই মামলায় হাইকোর্ট কি রায় দেয় সেই দিকে তাকিয়ে রয়েছেন সকলে। চুরির অপবাদ দিয়ে এক বালককে মারধরের ঘটনায় এক তৃণমূল নেতাকে গ্রেপ্তার করল পুলিশ। বুধবার দুপুরে পূর্ব বর্ধমানের আউশ গ্রামের অনুষ্ঠানে বছর দশেকের এক বালককে গাছে বেঁধে মারধরের অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতা তথা ব্যবসায়ী সুব্রত গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে। এই ঘটনার পরে সন্ধ্যায় গ্রামের শিবতলা সভা ডেকে গ্রামবাসীর একাংশের উপস্থিতিতে ওই বালককে হাজির করানো হয় বলেও অভিযোগ। বৃহস্পতিবার বননবগ্রাম ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ওই নাবালকের চিকিৎসা হয়। পরে সুব্রত গঙ্গোপাধ্যায় নামে ওই তৃণমূল নেতা তথা ব্যবসায়ীর বিরুদ্ধে আউশগ্রাম থানায় লিখিত অভিযোগ করেন বালকের মা। জানা গিয়েছে, ওই নাবালক 5ম শ্রেণীর ছাত্র। তার বাবা চেন্নাইয়ে রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করেন। তার মায়ের অভিযোগ, দোকানে ঢুকে চুরির সন্দেহে আমার ছেলেকে ওরা কদম গাছে বেঁধে বাঁশ দিয়ে বেধড়ক মেরেছে। ছেলের 2 পায়ে কালসিটে দাগ পড়েছে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় শাসক বিরোধী তরজা শুরু হয়েছে। বিজেপির নেতা দেবজ্যোতি সিংহ রায় বলেন, তৃণমূল মানেই আইন হাতে তুলে নেওয়ার অধিকার আছে। তাই হয়েছে, এখানে প্রশাসনের উচিত অভিযুক্তকে উপযুক্ত শাস্তি দেওয়া। জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, ঘটনাটি অমানবিক, কিন্তু এর সঙ্গে রাজনীতির কি সম্পর্ক রয়েছে? আমরাও চাই এই অমানবিক ঘটনার জন্য অভিযুক্তদের শাস্তি হোক। জানা গিয়েছে, পেশায় ব্যবসায়ী সুব্রত গঙ্গোপাধ্যায়ের আউশগ্রাম 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ভেদিয়া অঞ্চলের 49 নম্বর বুথের সভাপতি ছিলেন। মাস 6 আগে 49 নম্বর বুথ সভাপতির মৃত্যু হয়। তারপর থেকে সুব্রত গঙ্গোপাধ্যায়কে ওই বুথের দায়িত্ব দেওয়া হয়েছে। অভিযুক্ত সুব্রত গঙ্গোপাধ্যায়কে শুক্রবার বর্ধমান আদালতে পেশ করা হয়। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।